ক্ষেত্রে কি হতো, মেইন মেমোরিতে দেখা যাচ্ছে প্রসেস 1, প্রসেস 2, দেন প্রসেস 3, এগুলো সবগুলো এক্সিস্ট করে। এখন আমার সিপিইউ ধরেন এখানে একটা, তাহলে এটা হলো কোন প্রসেসটা আগে যাবে, কে কতক্ষণ এক্সিকিউট করবে, এই সব জিনিসগুলো হ্যান্ডলিং করে হলো সিপিইউ স্কেজুলার। তো স্কেজুলিং এর ভিতর কিছু অ্যালগোরিদম ফলো করা হয়, ওই স্কেজুলিং অ্যালগোরিদম গুলো আমরা লাস্টে দেখবো আজকে। সো লেটস সে এখানে একটা স্কেজুলিং অ্যালগোরিদম আছে হলো, আচ্ছা বিফোর গোইং টু দ্যাট আমরা দেখি এখানে বেসিক কনসেপ্টের ভিতরে যে আপনার সিপিইউ স্কেজুলিং এর কনসেপ্টটা কিসের জন্য কাজ করে, টু ম্যাক্সিমাইজ দ্য সিপিইউ ইউটিলাইজেশন বা টু অবটেইন দ্য ম্যাক্সিমাম সিপিইউ ইউসেজ আর কি। বলতে কি বুঝাচ্ছে যে আমি যতক্ষণ সিপিইউ কে বিজি রাখতে পারবো উইথ আ প্রসেস আমার তত বেটার হবে। সিপিইউ আইডল বসে থাকার থেকে আমার যদি সিপিইউ কে বিজি রাখতে পারি প্রসেস এক্সিকিউশনের জন্য, তাহলে আমার এটা ম্যাক্সিমাইজিং সিপিইউ ইউটিলাইজেশন হয় আর কি। এন্ড এটা হলো মাল্টি প্রোগ্রামিং থ্রুতে কেন, বিকজ মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্টে কিন্তু আমাদের মেইন মেমোরিতে মাল্টিপল প্রসেস এক্সিস্ট করতে পারে। দ্যাট মিনস এখানে দেখেন আমার এখানে 4টা প্রসেস আছে মেইন মেমোরিতে। এই 4টা কখন হলো সিপিইউর কাছে যে এক্সিকিউট করবে, কে আগে যাবে কে পরে যাবে, এগুলো হলো আপনার এই সিপিইউ স্কেজুলিং এর বেসিক কনসেপ্ট গুলো হ্যান্ডেল করা আর কি। So, এখন এখানে কি কি হতে পারে, ওয়ান প্রসেস হ্যাজ টু ওয়েট ফর আইওতে ধরেন আপনার প্রসেস 1টা ফার্স্ট ছিল সিপিইউ তে এক্সিকিউট হচ্ছিল, হওয়ার টাইমে হঠাৎ করে হলো ও আইওর জন্য ওয়েট করা স্টার্ট করছে। সো আমি ওকে ওয়েটিং কিউতে পাঠিয়ে দিই, ওয়েটিং একটা কিউ ছিল, ওয়েটিং কিউতে পাঠিয়ে দিব। ওয়েটিং কিউতে পাঠিয়ে দেওয়ার টাইমে ও যেহেতু আইওর জন্য ওয়েট করতেছে, তখন তো সিপিইউ হলো আইডল হিসেবে বসে থাকবে। সো রাদার দেন সিটিং আইডল আমি করবো কি, সিপিইউ স্কেজুলার এখান থেকে ধরেন অন্য একটা প্রসেস 2 কে এনে এক্সিকিউট করা স্টার্ট করে দিবে। সেই সব কাজগুলো করে হলো আপনার এই সিপিইউ স্কেজুলারের থ্রুতে করা হয়। তারপর দেখা যাচ্ছে ধরেন কোনো একটা প্রসেস, ধরেন প্রসেস 2টা এক্সিকিউট করতেছে, করার টাইমে প্রসেস 2 এর এক্সিকিউশন শেষ। এখন আপনার হলো কোনো ধরেন এক্সিকিউশন শেষ, ওই টাইমে আপনার প্রসেস 1টা রেডি কিউ থেকে, সরি মানে ওয়েটিং কিউ থেকে আবার রেডি কিউতে ব্যাক করছে। তো আপনার ধরেন এখন প্রসেস 1 আছে রেডি কিউতে, আর প্রসেস 3 আছে, আর প্রসেস 2 এর এক্সিকিউশন শেষ, ও সিপিইউ থেকে বের হয়ে গেছে। এখন আবার কে যাবে এই দুইটার মধ্যে, এটা হলো ডিসাইড করে দেয় হলো আপনার সিপিইউ স্কেজুলার। ওই অ্যালগোরিদম থেকে আমরা একটা অ্যালগোরিদম দেখবো যে কিভাবে ডিসিশনটা মেক করে। তারপরে মেইনলি আমরা যেটা হলো আপনাদের এই সেমিস্টারের জন্য অনেক ইম্পর্টেন্ট, এমএলএফ কিউ, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, ওইটা আমরা দেখবো হলো একটা অফলাইন ক্লাসে, বিকজ এটার সিমুলেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট এইগুলো যেগুলো সিমুলেশন, এটাও ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাকি যে অ্যালগোরিদম গুলো দেখবো, বাট ওটার জাস্ট কনসেপ্ট গুলো যাতে ক্লিয়ার থাকে সবার আর কি। সো এখানে একটা নাম বলা আছে আইও বা বার্স্ট সাইকেল বা বার্স্ট টাইম বলবে। এটা বলতে বোঝাই হলো যে আপনার টোটাল কতক্ষণ সিপিইউ প্রসেসর লাগবে টু গেট কমপ্লিটলি এক্সিকিউটেড। সো আমরা যদি P1 এ, লেটস সে P1 এ বার্স্ট টাইম বললাম হলো 8 বা 8 বা 8 সেকেন্ড বললাম, ধরেন 8 সেকেন্ড, দ্যাট মিন্স আপনার P1 কে সিপিইউ এর ভিতরে 8 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট করতে হবে টু গেট কমপ্লিটলি এক্সিকিউটেড। মানে প্রসেস 1 কে কমপ্লিট করতে হলে আপনার সিপিইউ তে এটা 8 সেকেন্ড এক্সিকিউশনে রাখতে হবে। তো এটাকে হলো বার্স্ট টাইম বলা হয়, বার্স্ট টাইম। স্যার এই বার্স্ট টাইমটা কনসেপ্টটা, কি আবার? বার্স্ট টাইম বলতে বুঝালো আপনার প্রসেসের কমপ্লিট এক্সিকিউশনের জন্য টোটাল কত টাইম লাগবে সিপিইউ তে, এটা হলো বার্স্ট টাইম বলে। সিপিইউ ধরেন এখানে প্রসেস 1 এর জন্য বার্স্ট টাইম 8 সেকেন্ড, দ্যাট মিন্স সিপিইউ তে প্রসেস 1 কে 8 সেকেন্ড স্পেন্ড করতে হবে টু গেট কমপ্লিটলি এক্সিকিউটেড। এখন এখানে সিপিইউ স্কেজুলারের মধ্যে কয়েকটা স্কেজুলিং অ্যালগরিদম বা আপনার স্যার কিউ আছে। হুম। বার্স্ট টাইম কি মানে ওয়েট টাইমটা সঙ্গে নিয়ে ক্যালকুলেট করা হবে নাকি জাস্ট না মানে? না, বার্স্ট টাইম হলো টোটাল ওর কতক্ষণ সিপিইউ তে এক্সিকিউশন করা লাগবে টু গেট কমপ্লিটলি এক্সিকিউটেড। ওয়েট টাইম তো ধরেন ওই ওকে টাইমটা তার সিপিইউ এক্সিকিউট করতেছে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, so এখন সিলেকশনের জন্য হলো, সিলেকশন প্রসেস হলো হয় হলো রেডি কিউ এর ভিতরে, বিকজ আমার রেডি কিউতে কি সবগুলো প্রসেস রেডি হয়ে বসে থাকে, তারপর হলো রানিং এ যাওয়ার জন্য বসে থাকে আর কি, যদি মনে করে দেখেন। তো রেডি কিউতে হলো আপনার এই অ্যালগরিদম গুলো ইউজ করা হয়। আর রেডি কিউ স্ট্রাকচারটা কি হয়, প্রসেসটা ইটসেলফ থাকে নাকি পিসিবি থাকে, পিসিবি গুলো থাকে। তো পিসিবি গুলাকে হলো এই দিক সেদিক করে হলো সিলেক্ট করা যে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, দ্যাট অলসো ইন্ডিকেট যে কোন প্রসেস আগে যাবে কোন প্রসেস পরে যাবে। যাই হোক, এখানে আপনাদের টোটাল 4টা মানে রেডি কিউতে হলো এইভাবে থাকতে পারে, ফিফো কিউ ফলো করতে পারে, প্রায়োরিটি কিউ ফলো করতে পারে, আনঅর্ডার্ড লিঙ্ক লিস্ট ট্রি, এগুলো আমাদের ওইভাবে ইয়ে না। বাট অ্যালগরিদম আমরা যেগুলো দেখবো তার মধ্যে আমরা দেখবো হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, দেন শর্টেস্ট জব ফার্স্ট, শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট, প্রায়োরিটি কিউ, আর হলো লাস্টে রাউন্ড রবিন। রাউন্ড রবিন অফলাইন ক্লাসে দেখাবো। যাই হোক, এখন এটা হলো
এই স্কেজুলিং অ্যালগরিদম গুলা কখন কাজ করবে, এটা হলো 4টা আছে, পসিবল সিনারিও আছে যখন আপনার স্কেজুলিং অ্যালগরিদমটা রান করতে হয়, যেটার জন্য যে একটা বললাম যে আপনার কোনো একটা প্রসেস রানিং থেকে ও ওয়েটিং স্টেটে চলে গেল, সো দ্যাট মিনস সিপিইউ হলো আইডল হয়ে বসে আছে, তখন আমি আরেকটা প্রসেসকে আনবো। কোন প্রসেসটাকে আনবো ওইটা হলো ডিপেন্ড করবে স্কেজুলিং অ্যালগরিদমের উপরে। তারপর রানিং থেকে আবার রেডি স্টেটে চলে গেল, রানিং থেকে রেডি স্টেটে গেলে আবার নতুন করে কিউএ চলে আসলো আরেকটা প্রসেস রানিং থেকে, তাহলে এখন আবার কে যাবে। তারপরে হলো সুইচেস ফ্রম ওয়েটিং টু রেডি। ওয়েটিং টু রেডির জন্য আপনার করতে পারে, যেমন হলো ওয়েটিং কিউতে আসছিল P1টা, পরে আবার রেডি কিউতে ব্যাক করলো, তাহলে আবার আপনাকে সিলেক্ট করতে হবে যে P1 আগে যাবে নাকি P2 আগে যাবে নাকি P3 আগে যাবে সিপিইউতে এক্সিকিউশনের জন্য। এটা আমাদের সিপিইউ। তারপর হতে পারে হলো টার্মিনেটস। টার্মিনেটস তো আমার ডেফিনেটলি, আমার যদি কোনো একটা প্রসেস ধরেন সিপিইউ এক্সিকিউশন হচ্ছিল, ওর বার্স্ট টাইম ফুলি কমপ্লিট হয়ে গেল, দ্যাট মিনস আমার প্রসেস এক্সিকিউশনটা ডান, ওই প্রসেসের আমার কাজ কমপ্লিটলি করা শেষ, তাহলে কি ওটা হলো সিপিইউ থেকে বের হয়ে যাবে টার্মিনেটেড হয়ে, এখন তো সিপিইউ ফাঁকা, এখন আবার কোনটা আসবে এটা হলো দেখতে হবে। সেখানে ধরেন আপনার সিপিইউ তে P1 এক্সিকিউট করতেছিল, করতে করতে বার্স্ট টাইম 0 হয়ে গেছে, দ্যাট মিনস আপনার সিপিইউ মানে প্রসেস 1 এর কমপ্লিটলি এক্সিকিউশন ডান। তো প্রসেস 1 থেকে সিপিইউ থেকে একদম ডিরেক্ট টার্মিনেটেড স্টেটে চলে যাবে, তখন আপনার রেডি কিউ তার কোন দুইটা বাকি থাকতেছে, প্রসেস 2 এন্ড প্রসেস 3, এই দুটার মধ্যে কোনটা আবার সিপিইউ তে আসবে, এটার জন্য আপনার স্কেজুলিং অ্যালগরিদম লাগে। তো এই 4টা সিনারিওর জন্য আমরা অ্যাকচুয়ালি স্কেজুলিং অ্যালগরিদম ইউজ করে থাকি। এখানে আবার দুইটা আর একটা টপিক আছে, স্কেজুলিং অ্যালগরিদম গুলো ডিজাইনিং এর টাইমে আমার দুইটা কনসেপ্ট একটু ক্লিয়ার রাখা লাগে, একটা হলো নন প্রিএমটিভ কনসেপ্ট, একটা হলো প্রিএমটিভ কনসেপ্ট। নন প্রিএমটিভ বলতে আমার কোনো একটা প্রসেস যদি সিপিইউ তে এক্সিকিউশনের জন্য চলে যায়, ও এক্সিকিউশন শেষ না হওয়া পর্যন্ত সিপিইউ থেকে বের হবে না। লেটস সে আমার প্রসেস 1 এর বার্স্ট টাইম হলো 20, প্রসেস 2 এর বার্স্ট টাইম হলো 8, প্রসেস 3 এর বার্স্ট টাইম হলো ধরেন 5। এখন সিপিইউ হলো ধরেন প্রসেস 2 কে এক্সিকিউশনের জন্য আনলো, তো আমার সিপিইউ তে এখন এক্সিকিউশন কে হচ্ছে প্রসেস 2। তো প্রসেস 2 যখন এক্সিকিউশনের জন্য সিপিইউ তে আসছে, এটা কমপ্লিটলি এক্সিকিউশন শেষ না হওয়া পর্যন্ত ও কোনোভাবে সিপিইউ তে ছাড়বে না, তো এইটাকে বলা হলো নন প্রিএমটিভ। যে প্রসেস 2 এ যে 8 সেকেন্ড, এই 8 যখন একবার সিপিইউ তে ঢুকবে, 8 সেকেন্ড না কমপ্লিট হওয়া পর্যন্ত ও প্রসেস 2 কে ছাড়বে না, এটা হলো আপনার নন প্রিএমটিভ বলে, যে প্রিএমশন করতে পারে। তার বাস টাইমটা কিভাবে নির্ধারণ করা হয়? এটা তো প্রসেসের এক্সিকিউশন টাইম বেসিক্যালি, বাস টাইম আলাদা করে নির্ধারণ করেন, আপনি প্রসেস এক্সিকিউশনের জন্য আলাদা একটা টাইম অ্যালোকেট করাই থাকে যে কতক্ষণ লাগতে পারে অ্যাপ্রক্সিমেটলি। যাই হোক, এখন এই বার্স্ট টাইমের পুরোটা টাইম পর্যন্ত সিপিইউ তে ওয়েট মানে এক্সিকিউটেড হবে, তারপরে ও হলো 8 সেকেন্ড যখন পার হয়ে যাবে, দেন দেখছে এখানে 0, এই 0 সেকেন্ডে প্রসেস 2 টা আসলো, আসার পরে 8 সেকেন্ড টাইম ফ্রেমটা হিট করার পরে প্রসেস 2 এর বার্স্ট টাইম কমপ্লিট হয়ে গেল, তারপরে আমরা অন্য কোনো প্রসেস এখানে আসতে পারবে এক্সিকিউশনের জন্য। মানে কি আপনার প্রসেসটা একবার সিপিইউ তে ঢুকলে টার্মিনেশনের আগ পর্যন্ত বের হবে না, এটাই হলো নন প্রিএমটিভ। প্রিএমটিভ হলো ওই যে কমপ্লিট অপোজিট, যে আপনার প্রসেসটা হয়তোবা প্রিএমটেড। প্রিএমটেড বলতে কিছু দূর এক্সিকিউট করার পর আবার কোনো ইন্টারাপ্ট বা কোনো কারণে আবার রেডি কিউতে ব্যাক করতে পারে। লেটস সে এখানে প্রসেস 2 টা আসলো, এই যে সিপিইউ তে প্রসেস 2 আসলো, ও হলো ধরেন সিপিইউ তে 0 সেকেন্ডে প্রসেস 2 টা আসলো, হলো 4 সেকেন্ড পরে বের হয়ে যে আবার রেডি কিউতে বসে 4 সেকেন্ডের টাইমে আবার P1 কে দিয়ে দিল এক্সিকিউশনের জন্য। দ্যাট মিনস আপনি দেখেন এই 4 সেকেন্ড এক্সিকিউশন হয়েছে P2, কিন্তু P2 টোটাল দরকার কত ছিল 8 সেকেন্ড, ও সো কমপ্লিট এক্সিকিউশন করতে পারেনি, তার আগে সিপিইউ থেকে বের হয়ে আরেকজনকে জায়গা দিয়ে দিছে, আরেকটা প্রসেসকে জায়গা দিয়ে দিছে, ওইটাকে বলা হলো প্রিএমটিভ। যে আপনার উইদাউট কমপ্লিটিং দ্য প্রসেস কমপ্লিটলি, উইদাউট কমপ্লিটিং ইটস এক্সিকিউশন কমপ্লিটলি, আমরা ওকে বের করে দিয়ে আরেকজনকে আরেকটা প্রসেসকে জায়গা দিতে পারবো, এগুলাকে বলা হলো প্রিএমটিভ। এটার একটা আছে যে প্রায়োরিটি হতে পারে। আমার দেখা যাচ্ছে প্রসেস ধরেন ফার্স্টে আমার মেইন মেমোরিতে কিচ্ছু নেই, চিন্তা করেন মেইন মেমোরিতে কিচ্ছু নেই, মেইন মেমোরিতে হঠাৎ করে প্রসেস 2 টা আসলো, প্রসেস 2 এর প্রায়োরিটি দেয়া আছে হলো 3 ভাবে, আমার সিপিইউ তে ওইটাকে, যেহেতু আর কিছু নাই, সিপিইউ কে আমি কি দিয়ে দিলাম, প্রসেস 2 কে পাঠাই দিলাম। প্রসেস 2 এক্সিকিউশনের মাঝখানে হঠাৎ করে এখানে মেইন মেমোরিতে আরেকটা প্রসেস আসলো, যেটার প্রায়োরিটি ধরেন 1, so the lower the integer higher the priority 1,
তাহলে সিপিইউ দেখবে যে হ্যাঁ, এখন যেহেতু আরেকটা প্রসেস আসছে যেটা প্রায়োরিটি বেশি, কিন্তু আমার প্রসেস টু কমপ্লিটলি কিন্তু এক্সিকিউটেড হয়নি এখনো, ও করবে কি প্রসেস 2 কে রেডি কিউতে ব্যাক করে দিবে, আর প্রসেস 1 কে আপনার সিপিইউ তে নিয়ে চলে আসবে, বিকজ এটা হায়ার প্রায়োরিটি আছে। আপনি দেখেন P2 কমপ্লিট এক্সিকিউশন বাদেই আবার সিপিইউ থেকে বের হয়ে যে রেডি কিউতে বসে গেছে, এইটাকে বলা হলো প্রিএমপ্টিভ। এখন প্রিএমপ্টিভ এক্সিকিউশনে কিছু কিছু প্রবলেম থাকে, যেটা নিয়ে আমাদের খুব একটা ডিল করে না, জাস্ট আপনি আইডিয়াটা রাখলেই হবে। যে প্রিএমপ্টিভ এক্সিকিউশনের টাইমে ধরেন প্রসেস 2 কে আমি হঠাৎ করে বের করে দিলাম, কারণ প্রসেস 1 আসছে যেটা প্রায়োরিটি বেশি। কিন্তু এই যে বের করে দেওয়ার টাইমে ও যদি কার্নেল মোডে অপারেট করতে থাকতো, তাহলে একটা প্রবলেম ক্রিয়েট হওয়ার চান্সেস থাকে, বা ওএস এর কোনো সিস্টেম কল যদি ও এক্সিকিউট করতেছে, তাহলেও একটা প্রবলেম ক্রিয়েট হওয়ার চান্সেস থাকে, বা কোনো শেয়ার ডেটাতে যদি ও কাজ করতে থাকে, ওই টাইমে যদি ওকে বের করে দেয়। সো প্রিএমপ্টিভ এক্সিকিউশনে একটু প্রবলেম হয় কিছু কিছু টাইমে, বিকজ আমি র্যান্ডমলি প্রসেসকে বের করে দিতে পারি টু এক্সিকিউট আ হায়ার প্রায়োরিটি প্রসেস। এখন এই দুইটা পোর্শনে ইউজ করে, বা এই দুইটার আইডিয়া ইউজ করে আমরা টোটাল 4 2 3 1 2 3 4 5 6 6টা মোটামুটি অ্যালগরিদম দেখবো ডিফারেন্ট ভার্সনের। অ্যালগরিদম 4টা, বাট এটা ডিফারেন্ট ভার্সন সহ 6টা টোটাল। তারপর লাস্টে আমরা এমএলএফকিউ দেখবো, সবগুলো কম্বাইন করে। আজকের ক্লাসে তো রেকর্ডিং প্রোভাইড করা হবে না, বাট সিমিলার টপিকের হলো এফবিএস স্যারের কাছে অলরেডি রেকর্ডিং আছে, সো এটাও চাইলে দেখতে পারেন আর কি। আজকের ক্লাসে যে টপিকগুলো পড়াবো এফবিএস স্যার যে লিংকটা, আচ্ছা আপনাদের মনে চ্যানেলে দেই নেই, আচ্ছা আমি লাস্টে ক্লাসে শেষে বলতেছি আর কি। আচ্ছা, এখন স্কেজুলিং ক্রাইটেরিয়া, যে আমি স্কেজুলিং অ্যালগরিদম কিভাবে ডিজাইন করতে হবে, সেটার টোটাল 5টা ক্রাইটেরিয়া আছে, এগুলো মাথায় রেখে ডিজাইন করতে হয়। সো একটা হলো আমার সিপিইউ ইউটিলাইজেশন, আমার সিপিইউটাকে যতটা বিজি রাখা যায় ততটা বেটার আমার অ্যালগরিদম। তারপরে থ্রুপুট, থ্রুপুট তো সবাই বুঝি, যেমন টোটাল হলো এক্সিকিউশন কতগুলো কমপ্লিটেড হয়েছে পার ইউনিট টাইম, মানে বলতে পারেন যেমন ধরেন 3টা প্রসেস পার মিনিট কমপ্লিট হচ্ছে এক্সিকিউশন, সেটা হলো একটা থ্রুপুট। তারপর 10টা প্রসেস পার সেকেন্ড কমপ্লিট হচ্ছে, দ্যাটস থ্রুপুট। সো দ্যাটস হচ্ছে পার ইউনিট টাইম ইউনিট আর কি। সো থ্রুপুট যত বেটার আপনার তত ভালো ইয়ে হচ্ছে, আপনার স্কেজুলিং অ্যালগরিদমটা কাজ করতেছে। টার্ন অ্যারাউন্ড টাইমটা আপনাদের জানা লাগবে, ওয়েটিং টাইম এন্ড রেসপন্স টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম বলতে বোঝায় আপনার একটা প্রসেস মেইন মেমোরিতে আসার টাইম থেকে শুরু করে একদম শেষ হওয়া, টার্মিনেট হওয়া পর্যন্ত যেই টাইমটা আছে, এটাকে টার্ন অ্যারাউন্ড টাইম বলে একটা প্রসেসের জন্য, একটা সিঙ্গেল প্রসেসের জন্য। তো লেটস সে আপনার ধরেন এটা একটা টাইম ফ্রেম, যে একটা প্রসেস 0 সেকেন্ডে, বা প্রসেস 1টা 0 সেকেন্ডে আসলো, কিছুক্ষণ এক্সিকিউটেড হলো, তারপরেও বের হয়ে যে অন্য কাউকে জায়গা করে দিল, 4 সেকেন্ড এক্সিকিউটেড হয়েছে, অন্য কাউকে জায়গা করে দিল, তারপর আবার 8 সেকেন্ডে আবার ব্যাক করলো, ব্যাক করে আবার প্রসেসটা এক্সিকিউটেড হচ্ছে প্রসেস 1টা, তারপরে আবার বের হয়ে গেছে, বের হয়ে আবার ওয়েট করতে করতে আবার এখানে ধরেন 12 সেকেন্ডে বের হয়ে গেছে, 16 সেকেন্ডে আবার ব্যাক করছে, ব্যাক করে এখানে ও 18 সেকেন্ডে কমপ্লিটলি এক্সিকিউশন ডান। দ্যাট মিনস আপনার P1 হ্যাজ কমপ্লিটেড দিস এক্সিকিউশন, P1 এর কাজ কমপ্লিটলি শেষ। তাহলে আপনার টার্ন অ্যারাউন্ড টাইমটা কি হবে, যখন ও ফার্স্ট মেইন মেমোরিতে আসছে, ওর অ্যারাইভাল টাইম থেকে শুরু করে ও যখন একদম কমপ্লিটলি সিস্টেম থেকে এক্সিট হয়ে গেছে। আমার এখানে টোটাল কত, 0 থেকে 18। সো আমার এটার জন্য টার্ন অ্যারাউন্ড টাইম হবে 18 সেকেন্ড, এই প্রসেস 1 এর জন্য। সো টার্ন অ্যারাউন্ড টাইমেরটাও আমরা দেখবো। ওয়েটিং টাইমটা কি, ওয়েটিং টাইমটা হলো আমার প্রসেসটা কতক্ষণ ওয়েট করছে মেইন মেমোরিতে। এখানে দেখেন এই পোর্শনটুকু ওয়েট করছে, এন্ড এই পোর্শনটুকু ও এক্সিকিউশনের জন্য ওয়েট করছে, মানে যে টাইমটা হলো আসার পরে যেই টাইমগুলোতেও সিপিইউ দ্বারা এক্সিকিউটেড হয়নি, এগুলো হলো ওয়েটিং টাইম। আমার এখানে এর জন্য টোটাল ওয়েটিং টাইম কত দেখেন, 8 থেকে 4 বাদ দিলে এখানে 4 সেকেন্ড ওয়েট করছে, আর এখান থেকে 16 থেকে 12 বাদ দিলে হলো এখানে 4 সেকেন্ড ওয়েট করছে। তো টোটাল ওয়েটিং টাইম ফর P1 প্রসেস উড বি 8 সেকেন্ড। আর রেসপন্স টাইম হলো, এখানে রেসপন্স টাইমটা আসলে বোঝা যাবে না, আচ্ছা না বোঝা যাবে। রেসপন্স টাইমটা হলো আপনার মেইন মেমোরিতে আসার পরে, ধরেন প্রসেসটা মেইন মেমোরিতে আসছে, মেইন মেমোরিতে আসার সাথে সাথেই তো হচ্ছে সিপিইউ দিয়ে এক্সিকিউটেড হচ্ছে না। তো প্রথম যখন এক্সিকিউট করতেছে ওই টাইমটা থেকে অ্যারাইভাল টাইমটা বাদ দিলে যে টাইমটা, ওইটা হলো রেসপন্স টাইম, যে প্রথম কখন এক্সিকিউটেড হয়েছে সিপিইউ প্রসেসটা সিপিইউ দ্বারা, ওই যে ওয়েটিং টাইমটা ওইটাই হলো আপনার রেসপন্স টাইম। এখানে রেসপন্স টাইমটা কত P1 এর জন্য দেখেন, P1 0 সেকেন্ডে অ্যারাইভ করছে, 0 সেকেন্ডে সিপিইউ দিয়ে এক্সিকিউট করা স্টার্ট করছে, তাহলে রেসপন্স টাইম ছিল হলো 0, যে ফার্স্ট কখন এক্সিকিউটেড হয়েছে এটা
টাইমটা, অ্যারাইভাল টাইম থেকে এটা বাদ দিয়ে দিতে হয়। আর একটা এক্সাম্পল দিয়ে যদি রেসপন্স টাইমটা বলি, লেটস সে P1 আসছে, P1 না, আচ্ছা P1টা ফার্স্ট অ্যারাইভাল টাইম হলো 0 সেকেন্ড, ও ফার্স্ট এক্সিকিউট করা শুরু করছিল 4 সেকেন্ড থেকে, তারপরে 8, তারপরে আবার ওয়েট করছে, তারপরে এখানে আবার 12তে আবার এক্সিকিউট করে শেষ হয়ে গেছে 16 সেকেন্ডে। 16 সেকেন্ডে শেষ হয়ে গেছে। আরে ধরে যাক, তাহলে এটা রেসপন্স টাইমটা কি হবে, যে অ্যারাইভাল টাইম আসার পরে ফার্স্ট কখন এক্সিকিউটেড হয়েছে। জি বলেন। স্যার বার্স্ট টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে মানে ডিফারেন্সটা একটু বোঝানো যাবে? বার্স্ট টাইম হলো সিপিইউতে কতক্ষণ এক্সিকিউটেড হতে হবে, আর টার্ন অ্যারাউন্ড টাইম হলো ওর পুরাটা টাইম কতক্ষণ লাগছে টোটাল ওয়েটিং সহ। কারণ এখানে দেখেন এটার জন্য বার্স্ট টাইমটা তাহলে কত হবে, ফার্স্টে 4 সেকেন্ড হলো এক্সিকিউটেড হয়েছে, তারপরে 4 সেকেন্ড এক্সিকিউটেড হয়েছে, তারপরে এখানে 2 সেকেন্ড এক্সিকিউটেড হয়েছে, টোটাল 10 সেকেন্ড এক্সিকিউট করছে। তাহলে এটা বার্স্ট টাইম ছিল হলো 10 সেকেন্ড, 10 সেকেন্ড পরে ওর কাজ শেষ হয়ে গেছে। আর টার্ন অ্যারাউন্ড টাইম হলো আপনার পুরা টোটাল সিপিইউ মানে সিস্টেমেও কতক্ষণ ছিল ওয়েটিং টাইমটা সহ। এটা একটু ভাবে চিন্তা করতে পারেন যে ধরেন আপনার পড়তে কোন একটা টপিক পড়তে 1 আওয়ার লাগার কথা 1 আওয়ার, বাট আপনার মাঝখানে প্রোক্রাস্টিনেশন হাবিজাবি দিয়ে আপনার টোটাল টাইম গেছিল 2 আওয়ার্স। আপনার বার্স্ট টাইমটা হলো 1 আওয়ার, কিন্তু আপনার টোটাল এই 1 আওয়ারে লেখাপড়া করতে ওই প্রোক্রাস্টিনেশন বা খাওয়া দাওয়া যা যা করবেন ওগুলো সহ টোটাল 2 আওয়ার্স গেছে। তাহলে 2 আওয়ার্সটা হলো আপনার টার্ন অ্যারাউন্ড টাইম, আর বার্স্ট টাইমটা হলো 1 আওয়ার। এবার বুঝতে পারছেন? ইয়েস স্যার, গট ইট। আচ্ছা, এখন রেসপন্স টাইমের ক্ষেত্রে জাস্ট এটাই যে অ্যারাইভাল টাইমের পরে বা ফার্স্ট মেইন মেমোরিতে আসার পরে কখন প্রথমবার সিপিইউ দিয়ে এক্সিকিউটেড হয়েছে, এই টাইমটা হলো আপনার রেসপন্স টাইম। ধরেন আপনি কোন একটা কি বলা যায়, ব্যাডমিন্টন খেলার টাইমে তো আমরা কোর্টটা শেয়ার করি না, আপনি ধরেন ব্যাডমিন্টন খেলার জন্য 4টার সময় অ্যারাইভ করছেন, বাট ফার্স্ট টাইম আপনি কোর্টটা একবার একটা ম্যাচ খেলার জন্য টাইম পাইছেন হলো আর 5টার সময়। তাহলে এই 1 ঘন্টা ওয়েট করতেছিলেন শুরু থেকে, এই টাইমে একবারও আপনার সিপিইউ দিয়ে এক্সিকিউট মানে খেলতে পারেন না, এই টাইমটা হলো আপনার রেসপন্স টাইম, যে প্রথম কখন রেসপন্স পাইছি আমি সিপিইউ থেকে। তো এখানে দেখেন আমার P1টা কি বললাম, প্রসেসে অ্যারাইভাল টাইম ছিল হলো 0 সেকেন্ড অ্যারাইভ করছে, কিন্তু ও প্রথম হলো এক্সিকিউটেড হয়েছে সিপিইউ দিয়ে 4 সেকেন্ডে, তাহলে রেসপন্স টাইম হবে হলো 4 সেকেন্ড। সেই 3টা টপিকের হলো আপনার একটু আইডিয়াটা এখন ক্লিয়ার হয়েছে মোরলেস? আচ্ছা স্যার, এখানে রেসপন্স আর আউটপুটের মধ্যে পার্থক্য কি? রেসপন্স আর কিসের মধ্যে? আউটপুট। আউটপুট কোথায়? আউটপুট এখানে ওই যে সাবমিটেড আনটিল দ্য ফার্স্ট রেসপন্স ইজ প্রডিউসড, নট আউটপুট। ও আচ্ছা, এইটা বলছে যে ফার্স্ট রেসপন্স বলতে এই আউটপুটটা হলো আপনার মানে টোটাল শেষ হওয়া পর্যন্ত বুঝাইতেছে, এইটুকু লাগবে না, এইটুকু দেখলেই হবে, টোটাল শেষ হয়ে এটা জাস্ট কমপ্লিকেটেড করছে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? ওকে, আচ্ছা তাহলে এখন আমাদের কি করতে হবে, স্কেজুলার অ্যালগরিদম অপটিমাইজেশন ক্রাইটেরিয়া হবে, যখন আমি অ্যালগরিদমটা ডিজাইন করব আমার অপটিমাইজেশন ক্রাইটেরিয়া হবে হলো ম্যাক্সিমাইজ সিপিইউ ইউটিলাইজেশন, অবভিয়াসলি ম্যাক্সিমাইজ থ্রুপুট, আমি যত তাড়াতাড়ি যতগুলো সিপিইউ প্রসেস কমপ্লিটলি এক্সিকিউট করতে পারবো আমার তত ভালো। 3টা প্রসেস পার মিনিট এক্সিকিউশন কমপ্লিটের জায়গায় 10টা পার মিনিট এক্সিকিউশন কমপ্লিট করতে পারলে আমার জন্য বেটার। তো আমার থ্রুপুটও ম্যাক্সিমাইজ করা লাগবে, টার্ন অ্যারাউন্ড টাইম আমি যতটা কম করতে পারি ততটা ভালো আমার জন্য, ওয়েটিং টাইমটাও যতটা কম করা যায় ভালো, রেসপন্স টাইমটাও কতটা কম করা যায় ভালো। আমার একটা প্রসেস সিপিইউ মানে মেইন মেমোরিতে আসার পরে যত তাড়াতাড়ি এটা রেসপন্স পাবে সিপিইউ থেকে তত আমার জন্য বেটার, যত কম টাইম ওয়েট করবে টু গেট এক্সিকিউটেড তত আমার বেটার, আর যত তাড়াতাড়ি টার্ন অ্যারাউন্ড টাইম যেটা যত তাড়াতাড়ি এক্সিকিউশন শেষ হবে তত আমার জন্য বেটার। তো এইগুলা এই 3টা হলো আমার মিনিমাইজ করতে হয়, আর এই 2টা ম্যাক্সিমাইজ করার ট্রাই করতে হয়। স্যার রেসপন্স টাইমটা হচ্ছে মেইনলি আমাদের মেইন মেমোরিতে আসার পরে কখন সে এক্সিকিউশন শুরু করবে, প্রথমবার এক্সিকিউট করবে, হ্যাঁ। আর ওয়েটিং টাইমটা হলো টোটাল কতক্ষণ ওয়েট করছে। আচ্ছা, এখন
এখানে হলো ফার্স্ট যে অ্যালগরিদমটা দেখবো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা জাস্ট নেমটা সেলফ এক্সপ্লেনেটরি, যে আমার ফার্স্টে যে মানে প্রসেসটা সিপিইউতে মেইন মেমরিতে আসবে ওইটা আমি এক্সিকিউট করা স্টার্ট করে দেব। তো আমাদের দেখা যাচ্ছে হলো প্রসেস 1, প্রসেস 2 এন্ড প্রসেস 3 আছে। সো প্রসেস 1 এর অ্যারাইভাল টাইম ধরেন হলো 0 সেকেন্ড, এটার অ্যারাইভাল টাইম 3 সেকেন্ড, এটার অ্যারাইভাল ধরেন 7 সেকেন্ড। আর বার্স্ট টাইম দেয়া আছে হলো ধরেন, বার্স্ট টাইম দেয়া আছে এটা হলো 5, 6, 9। আপনার প্রসেস, এক সেকেন্ড, আচ্ছা। তো আপনার এখন সিপিইউ দিয়ে এক্সিকিউটেড হবে। P1 প্রসেসটা অ্যারাইভ করছে কখন, 0 সেকেন্ডে। আপনার রেডি কিউটা যদি এখানে বারবার রেডি কিউটা ড্র করি, আপনার 0 সেকেন্ডে রেডি কিউতে কি আসছে, P1। এখন যদি অন্য কোনো প্রসেস নাই, আপনার সিপিইউতে P1টা ডিরেক্টলি এক্সিকিউশনের জন্য চলে যাবে, P1টা। তাহলে আপনার 0 সেকেন্ড থেকে P1 এক্সিকিউশন স্টার্ট করলো। করার পরে যখন 3 সেকেন্ডের ইয়ে আসছে, টাইম ফ্রেমটা আসছে, এটা একটু বড় করে দিই, 3 সেকেন্ডের টাইম ফ্রেমটা আসছে, তখন কি আপনার রেডি কিউতে আরেকটা নতুন প্রসেস আসছে, which is P2। কিন্তু আমার যেটা আগে গেছে এক্সিকিউশনের জন্য, ওইটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমার সিপিইউ অন্য কোনো প্রসেসকে এক্সিকিউট করবে না। এটা হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তাহলে আমার P1, ইভেন তো আমার P2 নতুন একটা রেডি কিউতে প্রসেস চলে আসছে, তাহলে আমার কি চেক করা উচিত ছিল যে কোনটা প্রায়োরিটি বেশি? বাট আমার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যেটা আগে যাবে আসবে, ওইটাই আগে কমপ্লিটলি এক্সিকিউটেড হবে। তাহলে আমার P1 3 সেকেন্ডও চেঞ্জ করবে না। পরে আবার 7 সেকেন্ডের মাথায় আর একটা প্রসেস আসছে, 7 সেকেন্ডের মাথায় আগে P2 ছিল, আবার P3 আসছে রেডি কিউতে। অ্যাগেন এটা যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেটা এক্সিকিউশন হচ্ছিল ওটা কমপ্লিট না হওয়া পর্যন্ত শেষ হবে না, মানে এক্সিকিউশন বা আপনার সিপিইউ ছাড়বে না ওকে। কিন্তু এখানে দেখেন P1 এর টোটাল এক্সিকিউশন টাইম কত দেয়া বলা ছিল, 5 সেকেন্ড। দ্যাট মিনস ও আসলে 5 সেকেন্ডে অলরেডি বের হয়ে গেছে। তো এই 5 সেকেন্ডে আপনার P1 এর কমপ্লিট এক্সিকিউশন ডান। তো এখানে আরেকটা ইয়ে হবে 5 সেকেন্ড। 5 সেকেন্ডে আপনার P1 কমপ্লিটের এক্সিকিউশন শেষ হয়ে গেছে। তখন আপনার প্রসেসে খালি কি ছিল, মানে মেইন মেমরিতে P2 ছিল। তাহলে আপনার এখানে 5 সেকেন্ডে পরে P2 এক্সিকিউশন করা স্টার্ট করবে। করার পর 7 সেকেন্ডে আপনার P3 আসলো, বাট যেটা আগে গেছে ওটা কমপ্লিট হবে। আপনার এই P2 যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত P3 আপনার এক্সিকিউশনে যেতে পারবে না সিপিইউর কাছে। তাহলে 5 থেকে শেষ হওয়ার জন্য আপনার কতক্ষণ লাগবে, P2 6 সেকেন্ড। তো 5 এর থেকে একবারে 11 সেকেন্ড হওয়ার পরে আপনার P2 কি এখান থেকে এক্সিট করে ফেলবে। করলে আপনার প্রসেসে কি আছে, 11 সেকেন্ডের জায়গায় প্রসেস 3টা আছে, খালি একটা প্রসেসই বাকি আছে। তো এটা এক্সিকিউশন জন্য চলে যাবে 11 সেকেন্ডের টাইম। P3 এক্সিকিউশন করা স্টার্ট করলো, P3 কতক্ষণ এক্সিকিউশন হবে, 9 সেকেন্ড ধরে। আপনার এটা 11 আর 9 20, এই যে টোটাল টাইম ফ্রেমটা এক্সিকিউশন টাইম 20 নাম্বার সেকেন্ডে P3 ও আপনার এখান থেকে বের হয়ে যাবে। তাহলে 20 সেকেন্ডে আপনার রেডি কিউতে কি থাকবে, এমটি। সেটা হলো আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মানে বেসিক আইডিয়া। আর একটা সিমুলেশন দেখবো একটু পরে, যে আমার যেটা আগে আসবে ওইটাই আগে কমপ্লিটলি এক্সিকিউশন হবে, এর মাঝখানে যেগুলো আসবে ওগুলো রেডি কিউতে যে বসে থাকবে। ওগুলোর মধ্যে কোনটা আগে যাবে, যেটা হলো আগে আসছে। এখানে দেখেন প্রসেস 1 দেয়া আছে, প্রসেস 2 দেয়া আছে, প্রসেস 3, প্রসেস 4, এই ইনফরমেশন গুলো যদি দেয়া থাকে আপনাদের, এই পুরো বক্সে ইনফরমেশন। অ্যারাইভাল টাইম দেয়া আছে 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, সরি 2 সেকেন্ড, 3 সেকেন্ড। আর এগুলোর প্রত্যেকটা বার্স্ট টাইম দেয়া আছে। আপনার প্রসেস 1 এ 8 সেকেন্ড লাগবে কমপ্লিট এক্সিকিউশনের জন্য, প্রসেস 2 এর 4, প্রসেস 3 এর 9, প্রসেস 4 এর 5। তো এখন রেডি কিউতে ইনিশিয়ালি 0 সেকেন্ডে আপনার কি আসছে, প্রসেস 1টা আছে। যেহেতু আপনার এখন হলো সিপিইউ আর কোনো কিছু নাই, তো সিপিইউ ডিরেক্টলি 0 সেকেন্ডে প্রসেস 1 কে এক্সিকিউট করা স্টার্ট করলো। এরপরে 1 সেকেন্ডের মাত্রায় কি আমার নতুন একটা প্রসেস চলে আসতেছে না, সেই যে দেখেন 1 সেকেন্ডে যখন আমার টাইম ফ্রেম 1, তখন আপনার একটা নতুন প্রসেস আসছে। কিন্তু আমার এটা নিয়ে কোনো ইয়ে আছে, মাথা ঘামানো আছে? নো, কারণ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যেটা আগে আসে ওইটার এক্সিকিউশন শেষ করতে হবে। এই 1 সেকেন্ডে যখন নতুন একটা প্রসেস আসছে, তখনও কিন্তু আমার বার্স্ট টাইম কেবল কত, 1 সেকেন্ড হয়েছে, আরো 7 সেকেন্ড রিমেনিং আছে। তাহলে ও চেঞ্জ করবে না। আবার 2 সেকেন্ডে আরো একটা প্রসেস আসছে, দেখেন টাইম 2 তে প্রসেস 3 আসছে। তাহলে আমার রেডি কিউতে প্রসেস 3 ও বসে গেল। বাট अगेन যেহেতু আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম ফলো করতেছি,
যেটা অলরেডি এক্সিকিউশনে আছে ওইটা কমপ্লিট এক্সিকিউশন বাদে ও যাবে না রেডি কিউ থেকে, নন প্রিএমটেবল আর কি। এরপরে আবার 3 সেকেন্ড আরেকটা প্রসেস আসলো রেডি কিউতে, প্রসেস 4, ওইটা এসেও রেডি কিউতে বসে গেছে। কিন্তু অ্যাগেন আমার যেহেতু P1 এক্সিকিউশন হচ্ছে আর 3 সেকেন্ডে মাত্র 8 থেকে 3 বাদ দিলে আরো কত 5 সেকেন্ড এক্সিকিউশন বাকি আছে, তাহলে ও চেঞ্জ হবে না, প্রসেস মানে সিপিইউ থেকে ওটা বের হবে না। তাহলে এইভাবে গেল। কখন বের হবে? সিপিইউ তে যখন 8 সেকেন্ড হয়ে যাবে, 8 সেকেন্ড হয়ে যাবে, 8 সেকেন্ড হয়ে যাবে মানে কি আমার টোটাল P1 এর বার্স্ট টাইম কমপ্লিট হয়ে গেছে, দ্যাট মিন্স আমি P1 কে টার্মিনেট করে দিতে পারতেছি। তখন আপনার সিপিইউ ফাঁকা হয়ে যাচ্ছে 8 সেকেন্ডের টাইম ফ্রেমে। তখন সিপিইউ দেখবে যে আমার রেডি কিউতে যে কটা প্রসেস ছিল ওটার মধ্যে সবার আগে কি আসছে, ওকে নিব আমি। এখন আমার রেডি কিউতে কি কি আছে? 8 সেকেন্ডের টাইম যখন P1 চলে গেছে তখন P2 আছে, P3 আছে, P4 আছে, বাট সবার আগে আসছে কি P2। তাহলে আমি P2 কে সিপিইউ কে এক্সিকিউশনের জন্য দিয়ে দিব। তাহলে দেখেন এখানে 8 সেকেন্ডের টাইম ফ্রেমে P2 কে আমি এখানে অলরেডি পাঠিয়ে দিয়েছি এই জায়গাতে। দেওয়ার পরে এখন কি अगेन P2 এর কত টাইম লাগবে টোটাল এক্সিকিউশনের জন্য? 4 সেকেন্ড। তো 8 এর পরে যখন এখানে ধরেন 8 প্লাস 4 কত 12 সেকেন্ড হবে, তখন কি P2 এর এক্সিকিউশনে শেষ হয়ে যাবে। তখন আমি দেখবো যে এই দুইটার মধ্যে কোনটা আগে আসছে, তখন আবার P3 আগে আসছে, P3 পাঠিয়ে দিই। দেখেন এই যে 12 সেকেন্ডের টাইম মাত্র যেহেতু P2 কমপ্লিট হয়ে গেছে, তখন দেখলো যে আমার আর কি কি আছে রেডি কিউতে। P3 আছে, P4 আছে, P3 আর P4 এর মধ্যে যেটা আগে আসছে ওটাকে পাঠিয়ে দিব। আমার এখানে P3 আগে আসছিল, আমি P3 কে পাঠিয়ে দিছি এক্সিকিউশনের জন্য। তো দেখেন এই যে 12 সেকেন্ডের টাইমে আপনার P3 P4 ছিল, ওটা P3 অলরেডি এখানে চলে গেছে সিপিইউ তে এক্সিকিউশনের জন্য। তারপরে P3 কতক্ষণ এক্সিকিউটেড হবে? টোটাল বার্স্ট টাইম হলো 9 সেকেন্ড। আমি সেকেন্ড বলতেছি, এটা মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড হতে পারে। টাইম মানে ইউনিটটা সেমই রাখবে, সো আপনার ওটা নিয়ে চিন্তা করা লাগবে না। তো এখন 9, তাহলে আপনার 12 সাথে 9 অ্যাড করলে হলো 21। সো 21 সেকেন্ডে P3 ও বের হয়ে যাবে, তখন আর রেডি কিউতে থাকবে P4, ওটা চলে আসবে 21 সেকেন্ড। এই যে 21 সেকেন্ড আসলো, P3 ছিল, P4 ছিল, P4 চলে গেছে এক্সিকিউশনের জন্য, আর রেডি কিউটা আমার এমটি হয়ে গেছে। P4 কতক্ষণ এক্সিকিউট হবে? 5 সেকেন্ড। তাহলে 21 আর 5 কত? 26। এখানে 26 আর 26 সেকেন্ডে আপনার রেডি কিউ তখন আর কিছু নাই, তো সো এমটি থাকতেছে। তো আমার এখানে এক্সিকিউশন কমপ্লিটলি ডান। এইটা এখন আপনার এই গ্রান চার্ট বলতে বোঝায় যে টাইমিং এর যে চার্টটা, এখান থেকে হলো আমরা বের করতে পারি যে আপনার টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম কত, ওয়েটিং টাইম কত, এক্সিকিউশন টাইম কত, এগুলো বের করতে হয় আর কি। আর এক্সিকিউশন টাইম তো দেয়া থাকে, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, তারপর হলো আরেকটা কি দেখলাম রেসপন্স টাইম, এই তিনটা হলো বের করতে হয় এভারেজটা। সেটা হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম। জাস্ট আপনার কিউটা মেইনটেইন করলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে যাবে। দ্যাটস ইট। স্যার এটা কি অনেকটা কিউ অ্যালগরিদমের মতোই? হ্যাঁ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, হ্যাঁ কিউ এর মতোই, মানে কিউ এর যে বেসিক আইডিয়াটা। স্যার এখানে ওই যে আমাদের কি বলে ওয়েটিং এ, সরি স্যার, রেডি স্টেটে কয়টা প্রসেস থাকবে সেটার কি কোনো ক্যাপ দেওয়া থাকবে না? মানে আমার রেডি, এই যে আপনার এই যে কটা ইনফরমেশন দেয়া আছে এর মধ্যেই থাকবে, এটার কোনো ক্যাপ নেই। ওকে স্যার। এই কটাতে আপনাকে সিমুলেশন করে দেখাইতে হবে। আপনাকে ইনফরমেশন যে কটা দেয়া আছে, যে এখানে 4টা প্রসেস আসছে, এক একটা এক এক টাইম আসছে, এগুলো দিয়ে আপনাকে সিমুলেশন করতে হবে। কারণ সব প্রসেসের অ্যারাইভাল টাইম তার সেম থাকবে না, আপনার অ্যারাইভাল টাইমও সেম না, আবার সেম হতেও পারে, আবার বার্স্ট টাইমও সেম না, সেম হতেও পারে। ডিফারেন্ট সিনারিওতে ডিফারেন্ট ভাবে অ্যাপ্লিকেবল হবে। জাস্ট আপনার মাথায় রাখতে হবে যে আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যেটা আগে আসবে আমি ওটাকেই হলো এক্সিকিউশন জন্য পাঠাবো, ওইটা কমপ্লিট না হওয়া পর্যন্ত পরের গুলা থেকে চুজ করবো না। ধরেন একটা কমপ্লিট হয়ে গেল, তাহলে পরের গুলা থেকে, পরে ধরেন আপনার কাছে 10টা প্রসেস আছে রেডি কিউতে, ওই 10টার মধ্যে যেটা আগে আসছে আমি আবার ওটাকে পাঠিয়ে দিই। ওকে স্যার। স্যার এখানে কি এমন হইতে পারে যে লাইক একটা প্রসেস কিছু টাইম এক্সিকিউট হয়ে দেন আবার ইনপুট আউটপুট কিউতে গেল, দেন ওই টাইমটা আইডিয়াল থাকবে নাকি ওই টাইমে অন্য প্রসেস এসে সিপিইউতে কাজ করবে? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে ইউজুয়ালি আমরা যে প্রিএমপ্টিভ যেটা আপনি কথা বলতেছেন, এটা হলো প্রিএমশন ফলো করে না। আমার সিপিইউ যদি ওই প্রসেসটাকে এক্সিকিউট করা স্টার্ট করে, ওইটাই পুরাটা এক্সিকিউশন করে তারপরেই যাবে। এই অ্যালগরিদম গুলোর ক্ষেত্রে এখনো বার্স্ট টাইমের ভিতরে আমরা ধরেন আইও অপারেশন এগুলো সবই ধরতেছি আপাতত, যে আপনার টোটাল আপনার বার্স্ট টাইমের ভিতরে আপনি ধরেন সিপিইউ দিয়ে এক্সিকিউশন, আইও এক্সিকিউশন সবগুলো সহই ধরা হচ্ছে, অত কমপ্লিকেটেড করে না। ওইটা হলো আমরা এমএলএফ-কিউ যখন দেখবো তখন দেখতে পারবো আর প্রপারলি। বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, এনি মোর কোয়েশ্চেনস অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম?
scheduling algorithm. আচ্ছা, I'm assuming নাই। তাহলে আমরা দেখবো হলো শর্টেস্ট জব ফার্স্ট। শর্টেস্ট জব ফার্স্ট বলতে আপনার বার্স্ট টাইম যেটা সব থেকে কম ওইটা হলো আপনার আগে যাবে এক্সিকিউশনের জন্য। তো আমার এইটার যেটা এক্সাম্পল এখানে দেওয়া আছে ওইটা বাদ আগে নন প্রিএমপ্টিভটা দেখে। আমার কাছে করা আছে একটা এটা স্যার স্যার বলেন। বার্স্ট টাইমটা কি একটু উল্টা ভাবে ক্যালকুলেট হয়? যেমন আপনি আগে বলছিলেন যখন বার্স্ট টাইমটা 0 হয়ে যাবে, মানে কি আমি এর আগে থেকে ক্যালকুলেট করে রাখবো যে বার্স্ট টাইম এক্সপেক্টেড এত? এক্সপেক্টেড তো দেয়াই আছে এই যে আচ্ছা, টোটাল এক্সপেক্টেড, তারপরে আপনি হলো কতক্ষণ সিপিইউ তে এক্সিকিউট করতেছেন সেই অনুযায়ী কমতে থাকবে। ও আচ্ছা, বার্স্টটা ওইটাই তো যে সিপিইউ তে কতক্ষণ স্পেন্ড করতে মানে টোটাল কতক্ষণ স্পেন্ড করা লাগবে টু গেট ইটসেলফ কমপ্লিটেড। এটা তো একটা এস্টিমেট জাস্ট, তাই না? হ্যাঁ, মোরালেস এস্টিমেশন এটা তো আপনার এক্স্যাক্টলি বলা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, কিন্তু আমরা কেন এক্সাক্ট একটা টাইম বাদ দিয়ে, মানে একটা প্রসেস হইতেছে হয়তো বা ওইটার ইত্যাদি ইত্যাদি শেষ করে একটা টাইম লাগলো, ওইটা বাদ দিয়ে কেন আমরা মানে আগে একটা এস্টিমেট করে তারপরে এক্সিকিউশন করতেছি? বার্স্ট টাইমের এটা হলো আপনার মানে প্রত্যেকটা সিন মানে যখন হলো সিপিইউ ইউটিলাইজেশনের জন্য আপনার এস্টিমেশন বাদে আপনি কি কোনোভাবে ক্যালকুলেট করতে পারবেন এক্সাক্ট থ্রুপুট বা এভারেজ ওয়েটিং টাইম, এগুলো কি ক্যালকুলেশন পসিবল হবে? চিন্তা করে দেখেন তো। প্রসেসটা শেষ হইতে হবে। হ্যাঁ, প্রসেসটা আপনার শেষ হওয়ার একটা এস্টিমেশন না থাকলে আমি তো জানবো না যে কতক্ষণ এক্সিকিউট করতেছে, কতক্ষণ ওয়েট করতেছে, কতক্ষণ টার্ন অ্যারাউন্ড টাইম। আপনার মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট দিয়ে ওগুলা মানে এই থ্রুপুট দেন তারপর আপনার কি টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, এগুলো দিয়ে আপনার একটা অ্যালগরিদম ক্রিয়েট করার ট্রাই করে ওয়াইল মিনিমাইজিং মিনিমাইজিং হলো আপনার রেসপন্স টাইম, ওয়েটিং টাইম এন্ড টার্ন অ্যারাউন্ড টাইম এন্ড ম্যাক্সিমাইজিং থ্রুপুট। আপনি এগুলা ক্যালকুলেশনের জন্য আপনার একটা বার্স্ট টাইম লাগবে, ওদের একটা অ্যাপ্রক্সিমেট বার্স্ট টাইম ধরে নেওয়া হয়। বাট মডেলে সবাই মোটামুটি ক্যালকুলেট করতে পারে এখন যে একটা প্রসেসে কতক্ষণ এক্সিকিউশন লাগতে পারে। এটা হার্ডওয়্যারের সাথে ওটা কম্প্যাটিবল কতটা ওটার উপর ডিপেন্ড করে যে আপনার হার্ডওয়্যার কতটা ফাস্ট এক্সিকিউট করে প্রসেসের এক একটা ইনস্ট্রাকশন। বাট অত ডিফিকাল্ট আপনারা জানেন ওরকম কিছু অত কিছু আপনাদের মাথায় আনা লাগবে না, বিকজ দেয়ার আর লট অফ হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ কেসেস এখানে যেটা আপনার ডিজাইনিং এর টাইমে মাথায় রাখা লাগে। বাট আপনারা জাস্ট জানেন যে আপনার টোটাল এখানে বার্স্ট টাইম হলো 8 সেকেন্ড, 8 সেকেন্ড হলো সিপিইউ এক্সিকিউট হতে হবে টু গেট ইটসেলফ কমপ্লিটেড। যাক, এখন শর্টেস্ট জব ফার্স্ট এর ক্ষেত্রে শর্টেস্ট জব ফার্স্ট এ হলো আপনাদের দেখেন প্রসেস 1 আছে, দেন লেটস সে প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4। আচ্ছা না, শর্টেস্ট জব ফার্স্ট এটা কি দেখা, আচ্ছা বার্স্ট টাইম দেয়া আছে ধরেন হলো লেটস সে 6, 8, 7 and 3। সবকটার অ্যারাইভাল টাইম আমি দিলাম 0 0 0 0। এখন তাহলে আমার কি হবে? শর্টেস্ট জব ফার্স্ট এর বলতে আমার যেটার বার্স্ট টাইম সব থেকে কম বা যেটার সব থেকে কম টাইম লাগবে সিপিইউ তে কমপ্লিটলি এক্সিকিউশনের জন্য, সেটা হলো আপনার আগে যাবে। তাহলে আমার অ্যারাইভাল টাইম হলো সবকটাই 0, দ্যাট মিন্স আমার রেডি কিউতে 0 সেকেন্ডে P1 ও আসছে, P2 আসছে, P3 ও আসছে, P4 ও আসছে। তাহলে এখন সিপিইউ দিয়ে এক্সিকিউটেড হবে কি? 3 স্যার। সব থেকে কম যেটার এক্সিকিউশন টাইম বা বার্স্ট টাইম সেটা। তাহলে আমার সব থেকে কম কার? P4 এর। P4 হ্যাঁ, তো আমার 0 সেকেন্ডে ফার্স্টে যাবে হলো P4। P4 এক্সিকিউশন স্টার্ট করবে। P4 কতক্ষণ এক্সিকিউট করবে? যতক্ষণ না পর্যন্ত এখানে হলো নন প্রিএমপ্টিভ, দ্যাট মিন্স একটা যখন এক্সিকিউশনের জন্য যাবে ওইটা কমপ্লিট এক্সিকিউশন বাদে বের হতে পারবে না। এটারই আবার প্রিএমপ্টিভ ভার্সন আছে একটা, ওটা আমি একটু পরে দেখতেছি। আর নন প্রিএমপ্টিভে যেটা যাবে ওটা কমপ্লিট এক্সিকিউশন শেষ না হওয়া পর্যন্ত বের হবে না। সো P4 গেল। P4 কতক্ষণ লাগবে? 3 সেকেন্ড। সো 3 সেকেন্ডে আপনার P4 ডান। এখন 3 সেকেন্ডে আপনার P4 ডান, তাহলে আপনার কি কি আছে? P1, P2, P3। এই তিনটার মধ্যে এখন কোনটা সব থেকে শর্টেস্ট জব আছে একটু বলেন তো। মানে কোন এই তিনটার মধ্যে এখন বার্স্ট টাইম সব থেকে কম কার? P1, P1 P2, P3। ইয়েস, P1 এর দেখেন বার্স্ট টাইম 6। তাহলে এখন এই 3 সেকেন্ডে P1 টা চলে যাবে। তাহলে এখানে P1 টা চলে আসলে
P1 টা কতক্ষণ এক্সিকিউটেড হবে 6 সেকেন্ড, 3 + 6 হলো 9 সেকেন্ডে আপনার P1 টাও চলে গেছে, এখন আছে হলো P2 আর P3। তাহলে এখন P2 P3 এর মধ্যে আবার একজন যাবে, P2 P3 এর মধ্যে সবচেয়ে শর্টেস্ট টাইম কার দেখেন P3 এর, তাহলে এখন P3 যাবে 9 সেকেন্ডে P3 গেল, এটা কতক্ষণ করবে 7 সেকেন্ড, 9 + 7 হলো আপনার 16 সেকেন্ডে আপনার এখন আছে রেডি কিউতে খালি P3 পাঠিয়েছি, তাহলে একটা হয়েছে P2। মানে P2 তো একাই বাকি আছে, তাহলে এটাই পাঠিয়ে দিব, তাহলে 16 সেকেন্ডে আপনার P2 চলে যাবে। P2 কতক্ষণ এক্সিকিউটেড হবে 8 সেকেন্ড, 16 + 8 24 সেকেন্ড। তো এইভাবে হলো আপনার শর্টেস্ট অফ ফার্স্ট কাজ করে। ইচ টাইম আমাকে চেক করতে হয় একটা প্রসেস অ্যারাইভ করার পরে যে আমার, বা একটা প্রসেস অ্যারাইভ করার পরে আর হলো কোন একটা প্রসেস সিপিইউতে যদি বের হয়ে যায়, তখন হলো দেখতে হয় যে আমার যেগুলা রেডি কিউতে আছে ওগুলোর মধ্যে সব থেকে শর্ট টাইম কার ওইটা আগে যাবে, বা শর্ট থেকে বার্স্ট টাইম সব থেকে কম কার ওইটা আগে যাবে। সেটা একটা সিম্পল, এটা যদি এটা হলো কি নন প্রিএমটিভটা দেখলাম, প্রিএমটিভ হলে র্যান্ডমলি বের হতে পারে, ওটা আমরা পরের এক্সাম্পলে দেখতেছি। স্যার যদি এখানে অ্যারাইভাল টাইমটা ডিফারেন্ট হইতো, অ্যারাইভাল টাইম ডিফারেন্ট হলে আপনি ডিফারেন্টলি কাজ করবে অবভিয়াসলি, বাট কনসেপ্ট তো সেমই থাকবে। সো আপনার সিমুলেশন অলওয়েজ অ্যারাইভাল মানে অ্যারাইভাল টাইমটা দেখে দেখে বারবার হলো আপডেট করতে হবে রেডি কিউটা। লেটস এখানে কি চেঞ্জ করলে অ্যারাইভাল টাইম একটা 6 2 3 আচ্ছা কোনটা দেওয়া যায় 9 সেকেন্ড 10, আচ্ছা লেটস সে এটা 10 সেকেন্ডে আসছে, হ্যাঁ এটা 10 সেকেন্ডে আসছে, তাহলে আপনার ডিফারেন্সটা কি হবে একটু বলতে পারবেন আমাকে? ইরেজার অপশন কোথায় এখানে? আচ্ছা 10 সেকেন্ড আসলো, এই সিনারিওর জন্য কি হবে এটাকে একটু আমাকে একটু যদি বলেন, হালকা পাতলা একটু আইডিয়া দেন। 0 সেকেন্ডে আপনার কতগুলা প্রসেস আসছে? 0 সেকেন্ডে আসছে হলো P1 P3 and P4। তাহলে আমার এখন 0 সেকেন্ড আপনার ফার্স্ট থেকে এক্সিকিউটেড হবে अगेन P1 P3 আর P4 এর মধ্যে আপনার সবথেকে শর্টেস্ট টাইম কার P4 এর, এবং P4 এর এক্সিকিউশন হচ্ছে, হওয়ার পরে এটা কখন শেষ হবে 3 সেকেন্ডে। 3 সেকেন্ডে আপনার কি কি আছে দেখেন তো, এখন 3 সেকেন্ড আপনার P1 টা তো চলে গেছে, P3 আর P4 আছে, P3 আর P4 এর মধ্যে কার সব থেকে কম? P3 P4 এর মধ্যে 7 এর সব থেকে কম, 7 এর সব থেকে কম, তাহলে আপনার এখানে যাবে হলো কোনটা P3, হ্যাঁ P3 P4 এর P3 যাবে, ওয়েট না স্যার P1 বললাম, যাবে না? হ্যাঁ হ্যাঁ সরি ভুল বলছি, P4 টা এক্সিকিউটেড হয়েছে, আপনার বাকি আছে হলো P3 আর P1, তাহলে P1 আর P3 এর মধ্যে 7 সেকেন্ড একটা হলো 6 সেকেন্ড, তাহলে আপনার কোনটা আগে যাবে? P1 যাবে, হ্যাঁ তাহলে আপনার P1 গেলে 3 সেকেন্ডে P3 থাকতেছে খালি, আর P1 এক্সিকিউশনের জন্য চলে গেছে। P1 এক্সিকিউশন টাইম কত? এখানে 6 সেকেন্ড, তো 6 + 3 হলো 9 সেকেন্ড, 9 সেকেন্ড এক্সিকিউট করার পরে আপনার দেখেন খালি কি ছিল? P3 ছিল, তাহলে P3 টাই এক্সিকিউশনের জন্য চলে যাবে, P4 কিন্তু এখনো আসে নাই, তো আপনার P3 টা এখানে এক্সিকিউশনের জন্য চলে গেল, P2 টা এখন আসেনি আর কি, আগের মতোই হয়ে গেল, তো লাভ হইলো না, এটা 10 সেকেন্ড বানায় অন্য কোন একটা 10। যে কোশ্চেনটা ছিল আচ্ছা আর আচ্ছা সামনেটা দেখলে বুঝতে পারবেন না লেভেল টাইমে। আচ্ছা একটা এক্সাম্পল ক্লাসে হয়তো দেখাই দিব, বের করে আনতে হবে একটা। দেখ শর্টেস্ট অফ ফার্স্ট এর ক্ষেত্রে এখন এখানে দুইটা আছে, আমরা যেটা দেখলাম এতক্ষণ সেটা হলো নন প্রিএমপ্টিভ, যে আমরা যেটা হলো আপনার এক্সিকিউশনের জন্য যাবে ওটা কমপ্লিটলি এক্সিকিউশন শেষ না হওয়া পর্যন্ত ওখান থেকে বের হয়ে আসবে না। বাট প্রিএমপ্টিভ এর জন্য কি হবে? প্রিএমপ্টিভ এর জন্য হলো আপনার একটা ধরেন সিপিইউ তে লেটস সে প্রসেস 1 আসছে, প্রসেস 1 এর 100 বার্স্ট টাইম লাগে, তো আপনার প্রসেস 1 0 সেকেন্ডে প্রসেস 1 টা এক্সিকিউট করা স্টার্ট করলো, সিপিইউ তে এখন কি আছে? প্রসেস 1 টা এক্সিকিউট করতেছে, এর মাঝখানে 10 সেকেন্ড যখন আসলো
10 সেকেন্ড যখন আসলো তখন আপনার সিপিইউতে একটা নতুন প্রসেস আসছে। 10 সেকেন্ডের টাইমে সিপিইউতে নতুন একটা প্রসেস P2, P2 এর হলো বার্স্ট টাইম হলো 8 সেকেন্ড। এই 10 সেকেন্ড পরে P1 এর বার্স্ট টাইম আর কতক্ষণ বাকি আছে? 100 থেকে 10 বাদ দেন, তাহলে P1 এর আসলে রিমেইনিং টাইমটা কত থাকে? মাত্র 90 সেকেন্ড। কিন্তু এই 10 সেকেন্ডের মাত্রায় P2 একটা নতুন একটা প্রসেস আছে যেটার বার্স্ট টাইম মাত্র 8 সেকেন্ড। এখন কোনটার বেশি এই দুইটার মধ্যে? P2 এর কম আর P1 এর এখনো 90 সেকেন্ড আর P2 এর মাত্র 8 সেকেন্ড। তাহলে আপনার সিপিইউ করবে কি, আগে P1 কে বের করে দিয়ে আগে P2 কে নিয়ে আসবে। তাহলে এখানে P2 এক্সিকিউট করা স্টার্ট করবে। P2 এক্সিকিউট করবে, এখানে P1 বের হয়ে যাবে, P2 চলে আসবে, এক্সিকিউট করা স্টার্ট করবে। P2 কতক্ষণ এক্সিকিউট করবে? 8 সেকেন্ড। তাহলে 10 আর 8 18, এই 18 সেকেন্ডে আপনার P2 আবার বের হয়ে যায়। এখন আর রিমেইনিং আছে খালি P1, P1টাকে আবার এনে দিবে এখানে, বাকি 90 সেকেন্ড এখানেও পেয়ে যাবে। তো 90 অ্যাড করলে 110 পর্যন্ত, 108 পর্যন্ত আর কি এক্সিকিউট করবে P1। আচ্ছা স্যার, So- এখানে নন প্রিএমপ্টিভে সিপিইউ বার্স্ট কমপ্লিশন না পর্যন্ত থাকবে বলছে, কিন্তু এমন হইতে পারে না যে সিপিইউ বার্স্ট টাইম যেটা এস্টিমেট করা হয়েছিল ওইটাকে সারপাস করে অ্যাকচুয়াল এক্সিকিউশন টাইম? না, এরকম হইতে পারে, বাট এস্টিমেশনে আমাদের এখানে ওগুলো নিয়ে কোনো চিন্তা নেই। ওকে স্যার। আমরা অ্যালগরিদম ডিজাইন করার ট্রাই করছি, উই ডু নট হ্যাভ টু থিংক অ্যাবাউট দ্যাট। বাট ওইটা যখন আপডেট, ওইটা অটোমেটিক্যালি আপডেট হতে থাকে পিসিবি ব্লকে। সিপিইউ যদি বের করে দেয়, ও আবার রেডি কিউতে বসে আবার চলে আসে। ওইটার জন্য যে এক্সিট ফাংশনটাও কল না করা পর্যন্ত আর তো বের হচ্ছে না। আপনার এক্সিকিউশন টাইম যেটাই হোক, যদি সিপিইউ জানেও 8 সেকেন্ড, ও যদি এক্সিট না কল করে, দ্যাট মিন্স ও রেডি কিউতে যাবার বসে পড়বে, ও আবার অন্য একটা টাইমে ব্যাক করবে। আর ওটা আমাদের মাথা ঘামানোর কিছু না এখন। লেটস নট ওভার কমপ্লিকেট থিংস। এখন এখানে এইটা কিভাবে কাজ করতে বুঝতে পারছেন? যখনই একটা নতুন প্রসেস আসবে যেটা রিমেইনিং টাইম, মানে যেটা বার্স্ট টাইম, যেটা এক্সিকিউশন আছে ওইটা রিমেইনিং টাইমের থেকে কম আসে, নতুন প্রসেসটা চলে যাবে। যেমন এখানে P1টা এক্সিকিউটেড হচ্ছিল, 10 সেকেন্ড পরে একটা নতুন একটা প্রসেস আসছে। 10 সেকেন্ড পরে P1 এর রিমেইনিং টাইম হলো 90 সেকেন্ড, কিন্তু আমার নতুন যেটা প্রসেস আসছে ওইটার হলো বার্স্ট টাইম মাত্র 8 সেকেন্ড। তাহলে আমার এটা প্রায়োরিটি বেশি পাবে, এটা চলে যাবে এক্সিকিউশনের জন্য। তো যেটা রিমেইনিং টাইম যত কম, সেটা তত আগে সিপিইউতে এক্সিকিউশনের জন্য চলে যাবে। এখন এই চেকিংটা কখন করতে? যখনই নতুন একটা প্রসেস আসে আমার সিস্টেমে। এখন দেখি আমরা এটা দেখার আগে একটা ডিসাইড করে ভালো তো। আর এখানে যে একটা নতুন এক্সাম্পল দিই, ক্লিয়ার করবে কিভাবে? আগে নন প্রিএমপ্টিভ এর ডিফারেন্ট অ্যারাইভাল টাইম একটা দেখি, তারপরে প্রিএমপ্টিভ এ যাচ্ছি। আচ্ছা, নন প্রিএমপ্টিভ একটা এক্সাম্পল দেখি। ডিফারেন্ট P1 আছে, P2 আছে, P3 আছে, P4 আছে। এখন এখানে 7 অ্যারাইভাল টাইম, 7 4 1 4, না এটা বার্স্ট টাইম, তো অ্যারাইভাল টাইম দিলে না। 7 4 1 4 বার্স্ট টাইম। অ্যারাইভাল টাইম একটু কম দিতে হবে এখানে, 0 2 4 5 বা 3 দেওয়া আছে, 5 দিয়ে দিই। আচ্ছা, তারপরে হলো আপনাদের এখন এখান থেকে ক্যালকুলেট করতে হবে শর্টেস্ট অফ ফার্স্ট দিয়ে। তাহলে আপনারা একটু আমাকে একটু হেল্প করেন যদি বুঝে থাকেন শর্টেস্ট অফ ফার্স্ট। এটা নন প্রিএমপ্টিভটা, প্রিএমপ্টিভ না কিন্তু। প্রিএমপ্টিভটার এক্সাম্পল অলরেডি আছে, নন প্রিএমপ্টিভের এক্সাম্পল দেয়া নাই, সো এটা একটা এক্সাম্পল ধরেন। এটা কিভাবে কাজ করবে? আপনারা দেখেন ফার্স্টে 0 সেকেন্ডে বা 0 সেকেন্ডের ক্ষেত্রে মাত্রা, তখন আপনার রেডি কিউতে 0 সেকেন্ডে দেখেন একটা অ্যারাইভ করছে, হুইচ ইজ P1। P1টা এক্সিকিউশনের জন্য চলে যাবে, তো 0 সেকেন্ডে আপনার কি এটা এমটি হয়ে যাবে। আপনার এখানে P1টা এক্সিকিউশনের জন্য চলে আসবে।
সো P1 টার বার্স্ট টাইমটা কত 7 সেকেন্ড, বা 7 সেকেন্ডের মধ্যে দেখেন 7 সেকেন্ড হওয়ার টাইমে আপনার কত আরো 3টা প্রসেস অ্যারাইভ করবে এখানে, 2, 4 এন্ড 5, এই 3টে। সো আপনার P1 টা এখন যেহেতু নন প্রিএমপ্টিভ, P1 টা যখন এক্সিকিউশন জন্য চলে গেছে, ওইটা কমপ্লিট এক্সিকিউশন না হওয়া পর্যন্ত সিপিইউ থেকে বের হবে না। কিন্তু আপনার 2 সেকেন্ডে দেখেন নতুন একটা প্রসেস চলে আসছে, which is P2 রেডি কিউতে। তারপরে দেখেন 4 সেকেন্ডের মাথায় আবার একটা প্রসেস চলে আসছে, which is P2, তারপর P3। তারপর আবার 5 সেকেন্ডের মাথায়, এই যে 5 সেকেন্ডের মাথায় আরেকটা প্রসেস চলে আসছে, 5 সেকেন্ডের মাথায় P2, P3 এন্ড P4 চলে আসছে। কিন্তু আপনার কি এই টাইমগুলোতে আমার P1 এক্সিকিউশন করতেছে এখনো। P1 এক্সিকিউশন কখন শেষ হবে? 7 সেকেন্ডে যায়। 7 সেকেন্ডে যাওয়ার পর P1 এক্সিকিউশন শেষ, P1 বের হয়ে যাবে। এখন এই 7 সেকেন্ডের টাইমে দেখেন আমার সিপিইউতে কি কি আছে, P2 আছে, P3 আছে, P4 আছে। এখন কোনটা আগে যাবে এগুলোর মধ্যে? P2, P3, P4 এর মধ্যে সব থেকে শর্টেস্ট টাইম যেটা বার্স্ট টাইম আর কি, সেটা আমার এখানে সবচেয়ে শর্টেস্ট টাইম কার P3 এর। আমার এখান থেকে 7 সেকেন্ডে P2, P3, P4 আছে, বাট যাবে হলো আপনার কি খালি কোনটা P3 যাবে। তাহলে আপনার রিমেনিং কি কি থাকবে 7 সেকেন্ডে? P2 আর P4। আর এখানে আপনার P3 এক্সিকিউশনের জন্য চলে যাবে। P3 কতক্ষণ এক্সিকিউট হবে? 1 সেকেন্ড। আপনার আবার 8 সেকেন্ড। 8 সেকেন্ডের মাথায় দেখেন 8 সেকেন্ডে যখন মাত্রা আসবে তখন আপনার রেডি কিউতে কি কি থাকবে? P2 থাকবে আর P4 থাকবে। এন্ড এই P2 আর P4 এর মধ্যে, P2 আর P4 এর মধ্যে কোনটার বার্স্ট টাইম সব থেকে কম? একটু বলেন তো, P2 আর P4 এর মধ্যে বার্স্ট টাইম কোনটার কম? সেমই তো। হ্যাঁ, সেম এই দুটা। তো P2 এর বার্স্ট টাইমও 4 সেকেন্ড, P4 এর বার্স্ট টাইমও 4 সেকেন্ড। এখন চেক করতে এটা এরকম যদি হয় যে সেম আসছে, তাহলে যেটা আগে আসছে সেটাতে পাঠিয়ে দেব। আগে কি আসছে এখানে? অ্যারাইভাল টাইমে আগে আসছিল P2, তাহলে আমি এখানে P2 কে পাঠিয়ে দিই। আমার এখানে P2 চলে আসবে, P2 8 থেকে 12 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউটেড হবে। 12 সেকেন্ডে আপনার খালি আর P4 থাকবে। তো আপনার এখানে P4 ছিল, P4 থাকবে। এখন 12 সেকেন্ডে কি আর একটাই বাকি আছে P4, তাহলে P4 এক্সিকিউশনের জন্য চলে যাবে, আপনার এটা এমটি হয়ে যাবে, আর P4 এখানে এক্সিকিউশনের জন্য চলে গেল। P4 কত? 12 সেকেন্ড, 16 সেকেন্ড। এইভাবে হলো আপনার শর্টেস্ট জব ফার্স্ট এরটা কাজ করে, যেখানে নন প্রিএমপ্টিভ যেটা গেছে আমার ডাজন্ট ম্যাটার, ওইটাই থাকতেছে। এখানে একটু যদি নোটিস করেন, যেহেতু নন প্রিএমপ্টিভ, আমার 4 সেকেন্ড যখন হয়েছে তখন কিন্তু আমার P3 চলে আসছিল। 4 সেকেন্ডের মাত্রায় যখন এখানে 4 সেকেন্ড, এই টাইমে কিন্তু আপনার P3 চলে আসছিল। P3 বার্স্ট টাইম হলো কত? 1 সেকেন্ড। আর 4 সেকেন্ড P1 এক্সিকিউট করার পর আপনার P1 এর রিমেইনিং টাইম কত ছিল? 3 সেকেন্ড। কার কম আসলে এই দুটার মধ্যে? P3 কম থাকার কথা। P3 যাওয়ার কথা ছিল, কিন্তু যেটা এটা নন প্রিএমপ্টিভ, দ্যাটস P1 কমপ্লিশন না হওয়া পর্যন্ত আপনার আর যতই কম টাইমের মানুষ আসুক ও যাইতে পারবে না। আগে যেটা গেছে ওটাকে ফুললি কমপ্লিট করছি, তারপরে আমি যেটার কম সব থেকে ওটা পাঠাইছি। এই কারণে এটা নন প্রিএমপ্টিভ বলে। প্রিএমপ্টিভ হলে কি হতো একটু কে বলতে পারবেন? প্রিএমপ্টিভ এর কথা কিন্তু কিছু আগেই বলছি। প্রিএমপ্টিভ হলে কোন একটা নতুন প্রসেস যদি আসে, বারবার চেক করতে হয় যে যেটা আসছে প্রসেস ওইটার বার্স্ট টাইম কি, যেটা অলরেডি এক্সিকিউট করতেছে ওটা রিমেইনিং টাইমের থেকে কম নাকি। যদি কম হয় তাহলে চেঞ্জ করে দেবো বা কনটেক্সট সুইচ করবো, যদি কম না হয় তাহলে যা আছে ওইটাই চলতে থাকবে। দেখেন তো 4 সেকেন্ডে যখন P3 অ্যারাইভ করছে তখন আপনার P3 এর বার্স্ট টাইম মাত্র কি, P3 এর বার্স্ট টাইম মাত্র 1 সেকেন্ড। আর P1 ততক্ষণে 4 সেকেন্ডে কতক্ষণ? 4 সেকেন্ড হলে এক্সিকিউটেড হয়েছে। তাহলে আপনার টোটাল টাইম থেকে P1 এর 7 থেকে 4 বাদ আচ্ছা দিলে স্যার, কত থাকে? রিমেইনিং 3 সেকেন্ড। তাহলে কোনটার বেশি? P3 এর বেশি। তাহলে আপনার তখন কনটেক্সট সুইচ হয়ে P3 যাওয়ার কথা, যদি শর্টেস্ট রিমেইনিং টাইম দেখি আমরা, বা প্রিএমশনটা দেখি, যদি প্রিএমশন যদি ফলো করি আর কি। বলেন। এমন যদি হয় যে রিমেইনিংটা টাইম আছে ধরেন 3 সেকেন্ড, আর P1 একটা নতুন যেটা আসছে, আচ্ছা নতুন আসলেই তো চেক হবে না? হ্যাঁ, নতুন আসলে চেক হবে। আচ্ছা P1 নতুন আসছে মনে করেন 5 সেকেন্ড, আর ওয়েটিং কিউতে একটা ছিল, ওইটা রিমেইনিং টাইম হইতেছে, ওইটার বার্স্ট টাইম হইতেছে 1 সেকেন্ড। না না সরি কি বলতেছেন? ওয়েটিং কিউ এর কথা কই থেকে না আসছে? ওয়েটিং কিউতে তো এখনো ওয়েটিং কিউ ধরেন না মাথায়।
we're going for ready queue ও and আচ্ছা CPU. আচ্ছা, এভাবে হয় না, এর আগেই আইসা পড়তো। ওকে হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, সো এখন দেখেন বললাম 4 সেকেন্ডের মাত্রায় যেহেতু P3 আসছে, P3 আসার পরে আপনার P1 যেটা অলরেডি এক্সিকিউটেড হচ্ছিল ওটা রিমেইনিং টাইমটা দেখতে হবে। এটা রিমেইনিং টাইম কত? টোটাল 60 থেকে 4 বাদ দিলে যেহেতু 4 সেকেন্ড এক্সিকিউটেড হয়েছে 3 সেকেন্ড, আর নতুন যে প্রসেসটা আসছে ওটা 1 সেকেন্ড, তাহলে কে যাবে? তখন আপনার P3 যাবে সিপিইউতে। এটা হলো আপনার শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট বলে। এটা হলো এই SJF এর প্রিএমটিভ ভার্সন। নন প্রিএমটিভ ভার্সন তো আপনারা দেখলেন এক্সাম্পল, প্রিএমটিভ ভার্সনে যদি হতো এটা তাহলে আপনার P3 যেত। তো এটারই একটা এক্সাম্পল দেখবো এখন। এখানে দেখেন 0 সেকেন্ড অ্যারাইভাল টাইমে আপনার P1 টা অ্যারাইভ করছে। অ্যারাইভ করার পরে P1 এ হলো আপনার রেডি কিউতে হলো P1 ছিল, যেটা আর কোনো 0 সেকেন্ড আর কোনো প্রসেস আসেনি, তাহলে আমি P1 টাকে ডিরেক্টলি এক্সিকিউশনের জন্য পাঠিয়ে দিব। ডিরেক্টলি এক্সিকিউশনে পাঠিয়ে দিলাম আর আমার রেডি কিউটা এমটি হয়ে গেল 0 সেকেন্ড। এরপরে 1 সেকেন্ড যখন, এই 1 সেকেন্ডের টাইমে আপনার P4 আসলো, P2 আসলো, আপনার এই P2 টা এখানে আসছে রেডি কিউতে। P2 আসার পরে P2 এর জন্য দেখেন তো বার্স্ট টাইম কত দেয়া আছে? 4 সেকেন্ড। বাট আপনার P1 যেটা অলরেডি এক্সিকিউটেড হচ্ছিল 1 সেকেন্ড কমপ্লিট হয়েছে, তাহলে আপনার P1 এর রিমেইনিং টাইম কত? এখানে 8 মাইনাস 1 দিলে কত? 7 সেকেন্ড থাকার কথা। তাহলে এখন আমরা দেখেন তো কোনটার বার্স্ট টাইম কম? যেটা হলো P2, যেটা নতুন অ্যারাইভ করছে, ওটার বার্স্ট টাইম হলো 4 সেকেন্ড আর P1 এর রিমেইনিং টাইম হলো 7 সেকেন্ড। তাহলে এখন আমাকে প্রিএমশন যেহেতু ফলো করতেছি, দ্যাট মিন্স আমার যেটার টাইম কম সেটাকেই পাঠিয়ে দিব বা কন্টেক্সট সুইচ করবো। তো এখন কি হবে? এই 1 সেকেন্ড আপনার এই টাইম ফ্রেমে আপনার P2 টা এক্সিকিউশনের জন্য চলে আসবে রেডি কিউতে, এন্ড P1 টা যেটা অলরেডি এক্সিকিউশন হচ্ছিল ওটা আপনার রেডি কিউতে ব্যাক করবে। তাই দেখেন এই যে P2 টা আপনার এক্সিকিউশনের জন্য চলে আসলো আর P1 টা ওই 1 সেকেন্ড টাইম ফ্রেমে আবার ব্যাক করলো, কিন্তু ব্যাক করার টাইমে কিন্তু আর 8 সেকেন্ড থাকতেছে না ওর বার্স্ট টাইম, ও অলরেডি 1 সেকেন্ড এক্সিকিউট করে ফেলছে, তাহলে ওর 7 সেকেন্ড থাকতেছে। এরপরে আবার টাইম ফ্রেম 2 তে একটা নতুন প্রসেস আসছে। টাইম ফ্রেম 2 তে যখন নতুন প্রসেসটা আসছে তখন আপনার রেডি কিউ তখন কি আছে? প্রসেস 1 আছে আর প্রসেস 3 টা আছে। প্রসেস 1 এর বার্স্ট টাইম হলো 7, রিমেইনিং টাইম আর কি। প্রসেস 3 এর বার্স্ট টাইম বা রিমেইনিং টাইম হলো 9 সেকেন্ড। ওই টাইমে আমার দেখতে হবে প্রসেস 2 এর কতক্ষণ বাকি আছে। প্রসেস 2 কতক্ষণ এক্সিকিউট করছে? 1 থেকে স্টার্ট করছিল, 2 টাইমে আমরা দেখতেছি, তাহলে 1 সেকেন্ড এক্সিকিউট করছে, তাহলে প্রসেস 2 এর রিমেইনিং টাইম কত? 4 মাইনাস 1 ইকুয়ালস টু 3। তাহলে দেখেন কোনটার কম? এখনো প্রসেস 2 এরই কম, তাহলে আমি প্রসেস 2 কে এক্সিকিউশনে রেখে দেব। এরপরে প্রসেস যখন টাইম ফ্রেম 3, তখন আবার নতুন একটা প্রসেস আসছে। ওই প্রসেসের এক্সিকিউশন টাইম কত? P4 এর 5। সেটার সাথে আবার চেক করতে হবে যে যেটা এক্সিকিউটেড হচ্ছে কোনটার কম। নতুন যে প্রসেস আসছে P4, এটার হলো টাইম হলো বার্স্ট টাইম হলো 5 সেকেন্ড। তাহলে আমার এখন চেক করতে হবে যেটা অলরেডি এক্সিকিউটেড হচ্ছে ওইটার রিমেইনিং টাইমটা কি এই 5 সেকেন্ডে বেশি নাকি না। যদি বেশি হয় তাহলে আমি এটাকে পাঠিয়ে দিব, আর যেটা এক্সিকিউট করতেছে ওইটাকে ব্যাক করে আনবো। কিন্তু দেখেন 3 সেকেন্ডের মাত্রায় চেক করতেছি, দ্যাট মিন্স P1 স্টার্ট করছিল হলো 1 এ, 3 সেকেন্ডে চেক করতেছি, তাহলে 2 সেকেন্ড হলো এক্সিকিউটেড হয়েছে। বা আপনি এবার চিন্তা করতেন যে আরো 1 সেকেন্ড এক্সিকিউটেড হয়েছে, তাহলে আপনি এখানে 3 মাইনাস 1 ইকুয়ালস টু 2। তো P2 এর যেটা এক্সিকিউশনে আছে সিপিইউ দ্বারা ওটার রিমেইনিং টাইম হলো 2 সেকেন্ডস। তো দেখেন তো যে প্রসেসটা নতুন আসছে ওটা এক্সিকিউশন টাইম 5 সেকেন্ড, বাট আমার যেটা অলরেডি এক্সিকিউটেড হচ্ছে ওটা রিমেইনিং টাইম বা বার্স্ট টাইম হলো 2 সেকেন্ড। কোনটা কম? যেটা এক্সিকিউটেড হচ্ছে, তাহলে আমি ওটা চেঞ্জ করব না, তাহলে আমি প্রসেস 2 কে এক্সিকিউশনের জন্য রেখে দিব। আর কোন প্রসেস কি অ্যারাইভ করার বাকি আছে দেখেন তো? এখন নাই, তাহলে এরপর জাস্ট নরমালি চলতে থাকবে। P2 টা পুরোটা শেষ হবে, আপনার টোটাল 1 থেকে 4 যোগ করলে 5 শেষ হবে। যখন টাইম ফ্রেম 5, তখন আপনার কি কি প্রসেস থাকবে রেডি কিউতে? P1, P3, P4। এর মধ্যে কোনটা শর্টেস্ট জব? P4 এ। সো P4 এক্সিকিউশনের জন্য চলে গেছে। আর দেখেন আপনার P5 এ মানে 5 সেকেন্ড টাইম ফ্রেমে P1 আর P3 আছে। এখন P4 কমপ্লিটলি এখন জাস্ট যখন সবগুলো প্রসেস অ্যারাইভ করে ফেলে এরপরে জাস্ট নর্মাল শর্টেজ জব ফার্স্ট এর মধ্যে কাজ করে, যেটা সবথেকে কম সেটা আগে থেকে যাওয়া স্টার্ট করবে। তবে দেখেন প্রসেস 4 কমপ্লিটলি এক্সিকিউশন শেষ হলো 10 সেকেন্ডে, বিকজ প্রসেস 4 এর 5 টাইম লাগতো। 5 প্লাস 5 10 সেকেন্ডে আপনার হলো কি কি থাকে? P1 আর P3 থাকতেছে। P1 P3 এর মধ্যে যেটা সবথেকে কম? P1 এর কম। P1 এক্সিকিউশনের জন্য চলে গেল। P1 এক্সিকিউশন করবে কত সেকেন্ড? বাকি আছে কত? 7 সেকেন্ড। তাহলে আপনার এখানে 10 থেকে 17 টাইমে দেখবেন যে যখন 17, তখন আপনার কি খালি রিমেইনিং আছে P3 চলে আসবে, তাহলে এখানে P3 এক্সিকিউশন করা স্টার্ট করবে।
17 প্লাস 9 কত 26 পর্যন্ত এক্সিকিউট করবে। 26 এ যে 17তে যে এমটি, 26 এ যে আপনার এমটি এদিকে। সেভাবে একটু ট্র্যাক রাখতে হয়। যখন P1টা আবার ব্যাক করছে, প্রথমবার 1 সেকেন্ড এক্সিকিউটেড হয়েছে, প্রথম P1টা আবার ব্যাক করছে, আমরা কিন্তু এই বার্স টাইমটা আর থাকতেছে না, কারণ অলরেডি 1 সেকেন্ড এক্সিকিউটেড হয়ে গেছে। দ্যাট মিন্স আপনার নতুন বার্স টাইম কি, মানে বাকি রিমেইনিং টাইম হলো 7 সেকেন্ড। এখানে কিন্তু আমি 10 প্লাস 8 করব না, 10 প্লাস 7 করবো, কারণ রিমেইনিং টাইম হলো 7। এই ভুলটা করবেন না, এটা কিন্তু তাড়াহুড়া করতে যায় অনেকে এটা ভুল করে ফেলে। অলওয়েজ হলো ও ওয়াও। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা অলওয়েজ হলো, আচ্ছা অলওয়েজ হলো আপনার ইয়েটা মানে লেটেস্ট আপডেটেড মানে রিমেইনিং টাইমটাতে আমরা হলো কাজ করবো আর কি। এটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? স্লাইড গুলো অলরেডি সিমুলেটেড করে দেয়, আপনি জাস্ট যেটা যে একটু ক্লাস লেকচারটা যদি শুনে থাকেন তাহলে আপনি স্লাইড গুলো সিমুলেট করলে বুঝতে পারবেন। আচ্ছা, আমার কারেন্ট চলে গেছে। না, অনেকে এসে দেখেন, দেখা কি যায়। আচ্ছা ধরেন আমার কারেন্ট চলে গেছে, আমি পিসি অফ হয়ে গেছে। ও আচ্ছা, আপনার স্ক্রিনে ওইটাই আছে, মানে আচ্ছা একটা আছে। তাহলে এটাকে আমি জাস্ট বলতেছি একটু দেখেন, মানে আপডেট হইতাছে না আর কি। না শেষ মানে অলওয়েজ হলো আপনার ইয়েস একটা ধরেন এক্সিকিউটেড হচ্ছিল, P1টা এক্সিকিউশন হচ্ছিল, তার মাঝখানে একটা শর্টেজ জবে একজন চলে আসছে, তাহলে P1টা কি চলে যাবে না? হ্যাঁ, মানে P1 এর রিমেইনিং ডিউরেশন যদি বেশি থাকে, হ্যাঁ রিমেইনিং পিরিয়ড যদি বেশি থাকে ওটা চলে যাবে। যাওয়ার পরে ওটা আবার যখন ব্যাক করবে, আমি কিন্তু টোটাল যে বার্স টাইমটা দেওয়া ছিল ধরেন 8 সেকেন্ড, ওইটা ধরবো না, আমি আপডেটেডটা ধরবো, যে আমার কতখানি হয়ে গেছে আর কতখানি রিমেইনিং আছে ওইটা অ্যাড করে দেবো। অনেকে আবার ওই টোটালটা ধরে ফেলে, P1 1 সেকেন্ড এক্সিকিউটেড হয়েছে তখনও চলে গেছে, ও টোটাল টাইম দেওয়া ছিল ইনিশিয়ালি 8 সেকেন্ড, তাহলে রিমেইনিং টাইম কত? 1 সেকেন্ড চলে গেছে, সো 7 হবে। 7 সেকেন্ড, হ্যাঁ 7। সো নেক্সট বারও যখন আসবে ও 7 সেকেন্ড এক্সিকিউট করতে পারবে। 7 সেকেন্ড থেকে আমরা কাউন্ট করা স্টার্ট করবো, তাহলে 1 সেকেন্ড হলো এক্সিকিউশন টাইম। এটাই বললাম। ওকে অনেকে করে কি, পরে যখন আসে আবার ও 8 সেকেন্ড থেকে স্টার্ট করে। নো, একবার যখন 1 সেকেন্ড হয়ে গেছে দ্যাট মিন্স ওর 1 সেকেন্ড এক্সিকিউশন টাইম, বার্স্ট টাইম থেকে ওটা কমে যাবে। সো আমরা অলওয়েজ হলো লেটেস্ট বার্স্ট টাইম যেটা ওইটা থেকে ক্যালকুলেট করা স্টার্ট করব। এখন এই পর্যন্ত কার যদি কোনো কোয়েশ্চেন থাকে, আই ক্যান নট শো ইউ গাইজ এনিথিং, পিসি গন, ল্যাপটপে কাজ করা উচিত ছিল। যদি কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ আস্ক, আদারওয়াইজ আই উইল হ্যাভ টু এন্ড দ্য ক্লাস। নেক্সট ক্লাসে আমার প্রায়োরিটি দেখানো লাগবে। স্যার আপনি যে সিমুলেশন গুলো দেখাইছিলেন পরীক্ষা কি এমন টাইপের সিমুলেশন আসে নাকি? এগুলা কনসেপ্ট গুলো একটু রাখে, পরীক্ষায় কি আসে এইগুলা কোয়েশ্চেন করে লাভ নেই, এগুলা কনসেপ্ট গুলো রাখা লাগবে, বিকজ এই কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করবো আমরা MLFQ তে। লাস্ট সেমিস্টার MLFQ আসছিল, এটুকুই খালি আমি বলতে পারি আপনাদের। তো প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আপনি MLFQ টা ধরতে পারবেন যে কিভাবে কাজ করতেছে, বিকজ এখানে আমরা কি দেখতেছি, একটা সিঙ্গেল অ্যালগরিদম চালাতেছি, রাইট? একটা ইয়েতে আইদার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দেখলাম, অল শর্টেজ জবের দুইটা ভার্সন দেখলাম, একটা প্রিএমটি একটা নন প্রিএমটি। MLFQ তে আপনার মাল্টি লেভেল ফিডব্যাক কিউতে অনেকগুলো অ্যালগরিদম একসাথে চলে, আপনার প্রত্যেকটা অ্যালগরিদমে আইডিয়া তো থাকা লাগবে। টাইম পেল না। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি তো ইয়েও নিতে পারবো না, সবাই একটু থাকেন 1 সেকেন্ড, আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখি সো দ্যাট আপনাদের অ্যাটেন্ডেন্স দিতে পারে। স্যার ঢাকা শহরে কারেন্ট যায় এখন। এই মানে লাগ কতটা খারাপ হলে আমার ইউজুয়ালি যায় না এখানে, তারপর আমার ইয়ে বক্সটা নষ্ট, সাথে সাথে অফ হয়ে গেছে। স্ক্রিনশট নিয়ে দাম। ফর্কের নেক্সট কুইজ তো ফর্কের উপরে, মানে প্রসেসের উপরে। আসলে যারা হলো ইয়ে চাইতেছিলেন যে কুইজে কি কি থাকবে, একটা ফর্কে সিমুলেশন থাকবে, দুইটা থিওরি কোয়েশ্চেন থাকবে সিনারিও বেস। কোয়েশ্চেন অলরেডি বানানো ডান। টোটাল 15 মার্কসের এক্সাম হবে, টোটাল টাইম পাবেন হলো ম্যাক্সিমাম 25 মিনিটস ম্যাক্স।
আর নেক্সট ক্লাসটা যেটা টিউসডে যে ক্লাসটা সকাল 8টার ক্লাস যেটা ওটা 8 AM স্টার্ট করব, সকাল 9টার যে ক্লাস 9:30 তে স্টার্ট করব। এখন আপনার